আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আপনাদের সাথে আছি আমি সোহাগ রাজ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে, এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ, এবং আমরা জানব সেখানকার পরিস্থিতি সম্পর্কে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে লিওন ইসলাম রানা। প্রথমে আমরা লিওন ইসলাম রানার সাথে যুক্ত হব। লিওন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শখ ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সোহাগ, আপনি যেমনটি বলেছিলেন, আমি এই মুহূর্তে আছি উত্তরের জেলা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পাড়ে আমি অবস্থান করছি। আপনি জানেন যে টানা 2 দিনের ভারী বর্ষণ উজান থেকে নেমে আসার ফলে আসলে যে পানি বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার গতকালকে কিন্তু 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল। এতে কিন্তু আসলে তিস্তা পাড়ের যে আবাদি ফসল রয়েছিল এগুলো কিন্তু তলিয়ে গেছে, এবং বেশ কিছু মানুষ পানিবন্দী হয়ে গেছিল। কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, এবং বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সোহাগ, আমি আপনাকে জানাতে চাচ্ছি যে জি, তিস্তা পাড়ে বেশ কিছু আবাদি জমি যে ফসলে তলিয়ে গেছে, তারই একজন কৃষকের সাথে কথা বলবো এবং জানবো তার আসলে কষ্টের যে ফসল তলিয়ে গিয়েছে তার আসলে কষ্টটা আসলে একটু জানার চেষ্টা করুন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাইজিদ বুস্তামি। আসলে আপনার কতটুকু জমি আসলে এই যে বন্যায় তলিয়ে গেছে, এবং তলিয়ে যাওয়া ফসলগুলো কি রকম ক্ষতি হয়েছে এটা একটু। এখন পর্যন্ত আমার প্রায় 75% জমির পানি তলে আছে, আর 55% ভাঙে গেছে, আর উপরে কিছু আছে এখনো। এই তিস্তার যে বর্তমান উজানের ঢল আর কয়েকদিন টানা ভারী বর্ষণে যে পানি প্রবাহিত হয়, আর এই পানি আমাদের মনে করেন ক্ষেত সব ভাঙে গেছে, অনেক বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এখন পর্যন্ত অনেক বসত বাড়ি ভাঙতেছে, আর আমাদের যে আমন মৌসুমে যে আমন ধান, এটা আমার বিশেষভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমার অনেক টাকা পয়সা খরচ হয়, প্রায় 20-25 হাজার টাকা আমার খরচ। আর এখন পর্যন্ত আমার ধান নিয়ে পাই নাই, ধান প্রায় ধান হয়ে আসছে। এই মুহূর্তে এই উজানের ঢলে সব ভাঙি চুরি শেষ। আমরা জানি যে আজকে আজকে সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে। যদি এভাবে পানি কমে তাহলে এই ফসলগুলো কি ঠিক থাকবে কিনা আসলে? এটা কিছুটা ঠিক থাকবে, 100%-এর মধ্যে দেখা যাচ্ছে যে এর প্রায় 50% নষ্ট হয়ে যাবে, আর 50% আর থাকবে। এটা ভালোভাবে এটা যদি পরিচর্যা করা যায় তাহলে এটা পাওয়া যাবে আর কি, 50%টা পাওয়া যাবে। 50% এটা গেছে, পচে গেছে। এভাবে যদি পুরো পুরো ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কি রকম ক্ষতি হবে এটা একটু। অনেক ক্ষতি। এই বছর আমাদের গরু বাছুরের খাবার, যে গরু বাছুরও অনেক না খাওয়া থাকবে। গরু বাছুর না খাওয়া, আমরাও তো মানে না খাওয়ার মধ্যে পড়ে যাব। এবছর অনেক দুর্যোগের মধ্যে তিস্তার চরাঞ্চলের যে মানুষ আছে সকলেরই অনেক দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলা করে অনেক কষ্ট হয়ে দাঁড়াবে আমাদের যারা সাধারণ কৃষক আছি। সোহাগ, আপনি শুনছিলেন যে একজন কৃষক জানাচ্ছিলেন তার জমি তলিয়ে গিয়েছিল, তার কষ্টের কথাগুলো। আহ, আমি আপনার মাধ্যমে আসলে জয়যাত্রা টেলিভিশনের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে তিস্তা নদীর তিস্তা নদীর পার কিন্তু অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে, এবং এখানে বেশ কিছু আবাদি জমি অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথেও কথা বলেছিলাম যে গোখাদ্যের সংকট রয়েছে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোখাদ্যের বিষয়ে তিনি ওই যে, নদীগর্ভ যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন, এবং তিনি আরো বলেছেন যে নদীতে যে সমস্ত ঘর বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে, এবং সেখানে যে গবাদি পশু আছে তাগুলো উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলী পটলের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তেমন কোনো বেশ মানে অল্প কিছু পানি বন্দি পরিবার রয়েছে, এবং এই যে পানিবন্দি যে পরিবারগুলো রয়েছে তাদের মধ্যে শুকনা খাবার দেওয়ার আসলে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং
কি- আমাদের যে জি আমি রানা, আরেকটি বিষয় জানাতে চাচ্ছি। এক যে জি, পানিবন্দী পরিবারগুলো কি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, তিস্তাপাড়ের নাকি মানুষজন এখনো কিন্তু তারা আসলে পানিবন্দী আছে? পানিবন্দী যে পরিবারগুলো রয়েছে তারা ইতিমধ্যে উঁচু স্থানে অবস্থান করেছে, এবং আহ, তিস্তার পাড়ের যে সমস্ত নিচু এলাকাগুলো আর রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। প্লাবিত হয়নি কোনো বিদ্যালয়, এবং এজন্য উপজেলার সবগুলো বিদ্যালয়ে শিক্ষাদান অব্যাহত রয়েছে। জি জি রানা। এবং আমি তিস্তা পাড়ের লোকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে তারা ত্রাণ চাচ্ছে না, তাদের চাচ্ছে যে নদী যদি শাসন করা হয় তাহলে তাদের জন্য ভালো হবে। ত্রাণ আসলে তারা নিতে অতটা আগ্রহী নয়। তারা তারা আমাদেরকে জানিয়েছে যে নদী কোনোভাবে শাসন করা যায় কি না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আসলে এমন দুর্ভোগ হয়তো হবে না। আরেকটি কথা বলি, উত্তরবঙ্গ বরাবরই আসলে অবহেলিত থাকে। আসলে উত্তরবঙ্গে বছরে 2 থেকে 3 বার উত্তরবঙ্গে বন্যা দেখা যায়, কিন্তু আসলে বন্যায় বন্যায় সরকারি ভাবে বলেন এবং এনজিওদের মাধ্যমে বলেন, আসলে উত্তরবঙ্গ একটু সবসময় সুযোগ সুবিধা কমই পায় বলে জানিয়েছেন আমাকে এখানকার সাধারণ জনগণ। জি রানা, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থেকে তিস্তার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। আমরাও চাই যে তিস্তার একটি সুষ্ঠু সমাধান, ত্রাণ দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের টেলিভিশনের মাধ্যমে যাতে যাতে করে এই উত্তরবঙ্গের মানুষের এই বছর বছর যে বন্যার দুর্ভোগ বা দুর্যোগ হয় সেটা থেকে তারা পরিত্রাণ পায়। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।